নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প, টানটান আকর্ষণীয় গল্প। গল্পের নাম গন্ধ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প গন্ধ। আব্দুল করিম বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে মোটামুটি নিশ্চিত হয়ে গেল রাত শেষ হলেই তার ফাঁসি হবে। ফাঁসিগুলো সাধারণত ফজরের আজানের আগে আগে হয়। ফাঁসি হয়ে যাবার পর জল্লাদ অজু করে ফজরের নামাজ পড়ে। সেই হিসাবে আব্দুল করিমের হাতে 10 ঘন্টা সময় আছে। জেলার নিজে এসেছেন, সেলের বাইরে দাঁড়িয়ে আছেন, তার হাতে সিগারেট। তিনি নার্ভাস ভঙ্গিতে সিগারেটে টান দিচ্ছেন। তিনি সরাসরি করিমের চোখের দিকে তাকাচ্ছেনও না। করিম, জি স্যার। সিগারেট খাওয়ার অভ্যাস আছে? সিগারেট খাবেন? করিম বলল, জি স্যার, খাবো। জেলার সিগারেটের প্যাকেট গরাদের ভেতর দিয়ে এগিয়ে দিতে দিতে বললেন, প্যাকেটটা রেখে দিন। শুক্রিয়া। রাতে কি খেতে ইচ্ছা করছে বলুন তো? করিম বলল, স্যার, আজই কি ফাঁসি হবে? নীলা সাহেব অন্যদিকে তাকিয়ে বললেন, সেটা তো বলতে পারছি না। করিম বলল, কি খেতে চাই জানতে চাচ্ছেন, এই জন্যই জিজ্ঞেস করছি। নীলার নিজেকে সামলাতে সামলাতে বললেন, আমার স্ত্রীর মাঝে মাঝে যাদের ফাঁসির হুকুম হয়েছে তাদের কিছু খাওয়াতে ইচ্ছা করে, এই জন্যই জিজ্ঞেস করছি। আলু ভাজি খেতে ইচ্ছে করছে। শুধু আলু ভাজি? জি স্যার। আলু ভাজির সঙ্গে শুকনা মরিচ ভাজি আর 2 চামচ গাওয়া ঘি। মাছ মাংস কিছু না? যদি সম্ভব হয় ডিমওয়ালা শিঙি মাছের ঝোল। অবশ্যই সম্ভব হবে, কেন সম্ভব হবে না? কাউকে কিছু কি জানাতে হবে? আমাকে বলতে পারেন, আমি অবশ্যই জানাবো। কাউকে কিছু জানাতে হবে না স্যার, আপনার অনেক মেহেরবানি। আচ্ছা বেশ, রাত 9টার মধ্যে খাবার চলে আসবে। শুক্রিয়া। নীলা সাহেব চলে গেছেন। সিগারেটের প্যাকেট হাতে আব্দুল করিম মেঝেতে পাতা কম্বলের বিছানায় পা ছড়িয়ে বসে আছে। সিগারেট সে এখনো ধরায়নি, তার সঙ্গে দেশলাই নেই। ফাঁসির সেলের কয়েদিদের দেশলাই লাইটার রাখতে দেয় না। তবে সিগারেট ধরানো কোনো বিষয় না, গার্ডকে বললেই ধরিয়ে দেবে। প্যাকেটে সিগারেট আছে 18টা। 10 ঘন্টার জন্য 18টা সিগারেট? ঘন্টায় 2টা করে সিগারেট খাওয়া যাবে। করিম বিছানা থেকে উঠে গড়ার ধরে দাঁড়ালো। গার্ড সঙ্গে সঙ্গে উপস্থিত। ফাঁসির আসামিকে শেষ সময় গার্ডরা যথেষ্ট মায়া মমতা দেখায়। করিম বলল, একটা সিগারেট ধরাবো?
গার্ডের কাছে লাইটার ছিল না। সে দৌড়ে কোত্থেকে লাইটার নিয়ে এলো। করিম বলল, বাংলা মাস কি জানেন? অগ্রহায়ণ মাস। করিম সিগারেটে টান দিল। গ্রামের দিকে অগ্রহায়ণ মাসে তীব্র শীত পড়ে। কাঁথায় মানে না এমন শীত। অথচ ঢাকা শহরে শীত নেই। জেলখানায় শীত আরো কম। 1.5 বছরের উপরে সে জেল হাজতে আছে। শীতকাল বলে যে একটা ঋতু আছে বুঝতেই পারে না। জেলখানায় একটাই ঋতু, গরমকাল। গার্ড বলল, পান খাবেন? একটা পান এনে দেই। করিম বলল, এখন পান খাবো না, ভাত খাওয়ার পরে একটা খাবো। গার্ড বলল, কোনো চিন্তা নাই, জর্দা দিয়ে ডাবল পান এনে দিব। করিম বলল, শুক্রিয়া। শুক্রিয়া বলা সে শিখেছে যমুনার কাছ থেকে। মুন্সি মাওলানারা কথায় কথায় শুক্রিয়া বলে। তার স্ত্রী যমুনা মুন্সি মাওলানা বা মাওলানা ঘরের মেয়েও না। কার থেকে সে শুক্রিয়া বলা শিখেছিল কে জানে। একদিন করিম জিজ্ঞাসা করেছিল। যমুনা অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল, বলবো না। বলবো না বলাও তার আরেক রোগ। কিছু জানতে চাইলেই বলতো, বলবো না। একদিন দুপুরে বাসায় খেতে বসে দেখে ইলাহি আয়োজন, পোলাও, কোরমা, খাসির রেজালা। অথচ ছুটির দিন বলে সে সকালে নিজেই বাজার করেছে। ট্যাংরা মাছ, কচুরলতি এবং ছোট চিংড়ি। করিম বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি? যমুনা যথারীতি অন্যদিকে মুখ ফিরিয়ে হাসতে হাসতে বলল, বলবো না। ঘটনা কি রাতে জানা গেল। তাদের বিয়ের দিন। করিম বিয়ের প্রথম বছরেই এই দিনটা ভুলে গেল। আফসোস। তাদের বিয়ে হয়েছিল পৌষ মাসে। নেত্রকোনার পৌষ মাসের শীত যে কি জিনিস, যারা সেই সময় নেত্রকোনায় যাবে না তারা কোনোদিনই জানবে না। মেয়ের বাড়িতেই বাসর হলো। ফুল দিয়ে সাজানো হলো পুরোনো আমলের খাট। আয়োজনের কোনো কমতি নেই। সমস্যা একটাই, গায়ে দেবার জন্য পাতলা ফুল তোলা একটা কাঁথা ছাড়া আর কিছু নেই। যে দেশে ডাবল লেপে শীত মারে না, সেই দেশে নতুন জামাইকে দেওয়া হয়েছে একটা পাতলা কাঁথা। করিম নববধূকে বলল, তোমাদের বাড়িতে লেপ নাই? যমুনা বলল, অবশ্যই আছে। বাপ জানে বিয়ার জন্য শিমুল তুলার নয়া ডাবল লেপ বানাইছে। তাহলে কাঁথা কেন? যমুনা অন্যদিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, বলবো না। কাঁথার রহস্য জানা গেল অনেকদিন পরে। পুরো ব্যাপারটা করেছেন যমুনার দাদি যান। তিনি নতুন জামাইয়ের সঙ্গে সামান্য মশকরা করেছেন। বিয়ের প্রথম রাতে যে পুরুষের শীত লাগে সে নাকি পুরুষের জাতি না। যমুনার দাদি যান পরীক্ষা করে দেখেছেন করিম পুরুষের জাতে পড়ে কিনা। পরীক্ষায় করিম পাশ করতে পারেনি। শেষ রাতে যমুনাকে লেপ আনতে বাড়ির ভেতর যেতে হয়েছিল। করিম কাঁথা গায়ে দিয়ে থরথর করে কাঁপছে। এই দৃশ্য যমুনা মেনে নিতে পারেনি। আজ রাত শেষ হবার আগে করিমের ফাঁসি হবে, তার স্ত্রীকে গলা টিপে খুন করবার জন্যে। অথচ খুনটা সে করে নাই। ওই দিন দুপুরে তার প্রচন্ড মাথা ধরল। কপালে হাত দিয়ে মনে হলো জ্বর আসছে। অফিস কামাই দেওয়া তার স্বভাব না। জ্বর নিয়ে সে অপেক্ষা করতে লাগলো কখন 4টা বাজবে। এই সময় বাড়িওয়ালার বাসা থেকে তার কাছে একটা টেলিফোন এলো। বড় সাহেবের চেম্বারে গিয়ে টেলিফোনটা ধরতে হলো। করিমের খুবই সংকোচ লাগছিল, কারণ তার টেলিফোনে কর্মচারীদের কল এলে তিনি খুব রাগ করেন। ভাগ্য ভালো সেদিন বড় সাহেব অফিসে ছিলেন না। যমুনা টেলিফোনে ভীত গলায় বলল, এক্ষুনি বাসায় আসতে পারবে? করিম বলল, কেন? যমুনা বলল, বলবো না, এক্ষুনি বাসায় আসো। কোনো সমস্যা? বলবো না।
অফিস থেকে ছুটি নিয়ে করিম রিক্সা করে বাড়ি ফিরল। তার বাসা 4 তলার 3 কামরার একটা ফ্ল্যাটে। সে আর যমুনা থাকে। 12-13 বছরের একটা কাজের মেয়েও থাকে। মেয়েটার নাম জাহেদা। করিমের শাশুড়ির নাম জাহেদা, তাই মেয়েটাকে ডাকা হতো ফুলি। করিম সিঁড়ি দিয়ে 4 তলায় উঠল। অনেকক্ষণ কলিং বেল টিপল, কেউ দরজা খুলল না। সবসময় একবার কলিং বেল টিপলে যমুনা ছুটে এসে দরজা খোলে। করিম দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখল দরজা খোলা। সে ঘরে ঢুকল। শোবার ঘরে চাদর মুড়ি দিয়ে যমুনা ঘুমিয়ে আছে। তার ঠোঁটে রক্ত জমে কালো হয়ে আছে। কিছুক্ষণ সে হতভম্বের মতো যমুনার দিকে তাকিয়ে থাকলো। তারপর অতি দ্রুত সিঁড়ি দিয়ে নামল। দারোয়ান গেট খুলে দিল। সে দৌড়ে চলে গেল রাস্তায়। কোর্টে উকিল সাহেব তাকে অস্থির করে তুলছেন। উকিল সাহেব হালকা পাতলা মানুষ, গায়ের রং গাউনের মতোই কালো। তার দাঁত এবং চোখের সাদা অংশ অস্বাভাবিক সাদা, সবসময় ঝনঝন করছে। তার চোখে চশমা, কিন্তু প্রশ্ন করবার সময় চশমাটা হাতে নিয়ে নেন। চশমার ডান আঙুলের মতো তুলে প্রশ্ন করেন। বেশিরভাগ প্রশ্নেরই কোনো আগামাথা নেই। আপনার বাসায় কাজের মেয়েটির বয়স কত? 12-13 হবে, সঠিক জানি না। তার সঙ্গে আপনার যৌন সম্পর্ক কতদিনের? ছি জনাব, মেয়েটা আমাকে চাচা ডাকে। এ দেশে প্রচুর চাচা আছে যারা নিকট এবং দূরের ভাতিজিদের সঙ্গে যৌন সম্পর্ক করে, করে না? জনাব, আমি জানি না। আপনাদের এই যৌন সম্পর্কের বিষয়টি আপনার স্ত্রী কখন জানতে পারেন? এই জাতীয় কোনো কিছুই হয় নাই। আপনার স্ত্রী অকারণেই আপনাকে সন্দেহ করতেন? আমার বিষয়ে কখনোই তার কোনো সন্দেহ ছিল না। ঘটনার আগের দিন আপনি কাজের মেয়েটিকে ছুটি দেন, সেটা কি হত্যাকাণ্ড ঘটানোর সুবিধা হয় এই কারণে? মেয়েটার বাবা অসুস্থ, সে দেশের বাড়িতে যাবে, এই কারণে ছুটি চেয়েছিল। আমার স্ত্রী তাকে ছুটি দিয়েছিলেন, আমি না। উকিল সাহেব বললেন, আপনার স্ত্রীকে আদালতে এনে জিজ্ঞাসা করা যাবে না যে কে ছুটি দিয়েছে? এটাই সমস্যা, সমস্যা না? জি জনাব। উকিল সাহেব এই পর্যায়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, পুলিশ জাহেদা নামের মেয়েটাকে শ্যামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। সে বলেছে সে কখনো ছুটি চায় নাই, তাকে হঠাৎ ছুটি দেওয়া হয়। মেয়েটি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে যে আসামির সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। আমরা যথাসময়ে মেয়েটিকে উপস্থিত করব। এখন আমরা আসামির কাছে ফিরে যাই। আপনি বলতে চাচ্ছেন যে আপনি ঘরে ঢুকে দেখেন আপনার স্ত্রী খুন হয়েছে? জি। এত বড় একটা ঘটনা ঘটার পর আপনার উচিত ছিল প্রতিবেশীদের জানানো। তা না করে আপনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। রাত 3টায় পুলিশ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে। এটা কি সত্যি? জি, সত্যি। তাহলে আমরা ধরে নিতে পারি যে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয় নাই। আমার যুক্তি ঠিক আছে? জি। শুনুন, আপনার স্ত্রী যমুনার পোস্টমর্টেম করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এমন আলামত পাওয়া যায়নি। হত্যাকারী টাকা পয়সা লোভেও হত্যা করেনি, আবার ধর্ষণের জন্যও হত্যা করেনি। তার মোটিভ ছিল সম্পূর্ণ আলাদা। যাই হোক, হত্যাকাণ্ডের পর আপনি কমলাপুর রেল স্টেশনে বসেছিলেন কেন? জানি না। কেন জানবেন না? আপনার পকেটে বাহাদুরাবাদ ঘাটের একটা টিকিট পাওয়া গেছে। টিকিট কাটা হয়েছে ময়মনসিংহ পর্যন্ত। কি আমি ভুল বলছি? জি না জানাব। আপনি কি পালিয়ে যেতে চাচ্ছিলেন? জি না, জি না জানাব। তাহলে ময়মনসিংহের টিকিট কেন কেটেছিলেন? রিল্যাক্স করতে যাবার জন্যে? উকিল সাহেবের কথায়
করিম আহত হয়েছে, কিন্তু রাগ করেনি, মনে কষ্ট পায়নি। উনি উনার কাজ করবেন, অপরাধী ধরবেন, তার যেন কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন। এই কারণেই তাকে টাকা দিয়ে রাখা হয়েছে। করিম মনে কষ্ট পেয়েছে জাহেদার কথায়। মেয়েটারে এত স্নেহ করতেন, মা ডাকতেন। এই নিয়ে যমুনা রাগ করত। কাজের মেয়েকে মা ডাকো কেন? নাম ধরে ডাকো। বেশি আদর করলে এরা মাথায় ওঠে। বাচ্চা মেয়ে, এত কাজ করে, মেয়েটাকে স্নেহ করি। সেই মেয়ে এজলাসে উঠে এটা কি করলো? লজ্জায় করিমের মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। তুমি উনাকে চেনো? চিনি। উনার নাম বলো। আব্দুল করিম। উনার বাসায় তুমি কতদিন ধরে আছো? 1 বছর। তোমাকে নিয়ে উনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো? হুম। না, পরিষ্কার করে বলো। প্রায় ঝগড়া হতো? জি, হয়তো। উনার স্ত্রী সন্দেহ করতো যে উনার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক আছে? হুম। করিমের উকিল এই পর্যায়ে বললেন, যেটা ঠিক হচ্ছে না, সাক্ষীর মুখে কথা তুলে দেওয়া হচ্ছে। তার উত্তরে উকিল সাহেব বললেন, কিছু কিছু কথা মুখে তুলে দিতে হবে। একটা বাচ্চা মেয়ে নিজে থেকে গড়গড় করে নোংরা কথা বলতে পারে না। করিমের খুব ইচ্ছা করছিল মেয়েটাকে বলে, মা গো, এই মিথ্যা কথাগুলো তুমি কেন বলছো? জিজ্ঞাসা করা হয়নি, লজ্জাতেই জিজ্ঞাসা করতে পারেনি। মেয়েটার মিথ্যা কথা বলার একটা কারণ করিম অনেক পরে বের করেছে। মেয়েটার ধারণা করিম যমুনাকে খুন করেছে। মেয়েটা চাচ্ছে করিমের কঠিন শাস্তি হোক। রাত 9টা। জেলা সাহেবের বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছে। করিম যা যা বলেছে সবই এসেছে। করিম আগ্রহ ভরে খেতে বসল। আলু ভাজি, ডিমওয়ালা শিঙি মাছ। শিঙি মাছ তার পছন্দের খাবার তা কিন্তু না, যমুনার পছন্দের খাবার। সে তাকে বলেছে বেহেশতে শেয়াল। সে তাকে বলেছে সে তাকে বলেছে বেহেশতে সে আল্লাহ পাকের কাছে এই খাবারই 2 বেলা খেতে চাইবে। করিম বলেছিল, বেহেশতে তুমি আলু ভাজি পেতে পারো, শিং মাছের ঝোল পাবে না। যমুনা বলল, কেন পাবো না? করিম বলল, শিং মাছের প্রাণ আছে। শিং মাছের ঝোল রাঁধতে হলে শিং মাছের প্রাণ নষ্ট করতে হবে। বেহেশতের মতো জায়গায় কোনো প্রাণ নষ্ট করা যাবে না। তোমাকে কে বলেছে? কেউ বলে নাই, আমি চিন্তা করে বের করেছি। যমুনা মুগ্ধ গলায় বলল, আমার কেন জানি মনে হচ্ছে তোমার কথা ঠিক। কাজেই শিঙি মাছ যা খাবার আমি দুনিয়াতেই খেয়ে যাব। সপ্তাহে একদিন অবশ্যই আমার জন্য শিঙি মাছ কিনে আনবে। গার্ড জর্দা পান নিয়ে এসেছে। পানটা খেতে করিমের খুবই ভালো লাগলো। সে নিজেই একটা সিগারেট ধরালো, গার্ডকে একটা দিল। গার্ড বলল, ভাই সাহেব মনে সাহস রাখবেন। করিম বলল, রাখবো, সাহস রাখার চেষ্টা করব, পারবো কিনা জানি না। আচ্ছা ভাই, আমাকে যে ফাঁসি দেবে তার নাম কি? গার্ড বলল, 2 ভাই আছে, যাবজ্জীবন হয়েছে তারাই ফাঁসি দেয়। এক ভাইয়ের নাম রমজান, আর এক ভাইয়ের নাম আলী। 2 ভাই এখানে আছে। কে ফাঁসি দেবে জানি না। কে ফাঁসি দেবে জানলে বড় ভালো হতো। কেন? একজন নিরপরাধ মানুষের ফাঁসি দেওয়ার কারণে তার তো কিছু পাপ হবে। সেই পাপ যেন না হয় তার জন্য দোয়া করা দরকার। সে তো আর জানে না যে আমি নির্দোষ। গার্ড বলল,
ফাঁসি সব আসামি বলে সে নির্দোষ। যখন ফাঁসি দেবার জন্য কালো টুপি দিয়ে তার মুখ ঢেকে দেয়, তখনই সে বুঝে সে নির্দোষ না। অনেকেই চিৎকার করে বলে, আমি দোষ করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করো। আপনি কি আর একটা পান খাবেন? এনে দেব? দেন, আপনার অনেক মেহেরবানি। কোরআন মজিদ পড়বেন? আরবি পড়তে পারি না। সিগারেট লাগবে? সিগারেট আছে, আর লাগবে না। সিগারেট খাওয়ার অভ্যাস আমার নাই, জেলা সাহেব দিয়েছেন বলে খাচ্ছি। দ্বিতীয় পানে জর্দা বেশি ছিল। খাওয়ার পর করিমের মাথা ঘুরতে লাগলো। কাঁচা সুপারির পান খেয়ে যমুনার একবার কিরকম হলো, মাথা ঘুরে বিছানায় পড়ে গেল। ঘামে শরীর ভিজে গেল। যমুনা বলল, এই শোনো, আমি মারা যাচ্ছি, তুমি আমার হাত ধরে বসে থাকো, তুমি নড়বা না, খবরদার নড়বা না। আহারে, কি ছেলে মানুষই! মানুষ কি এত সহজে মরে? মানুষের মৃত্যু কঠিন ব্যাপার, অনেক আয়োজন লাগে। ভোর বেলায় তার মৃত্যু হবে, অনেক আয়োজন লাগবে, অনেক চিন্তার বিষয়ও আছে। করিম রাত 11টার দিকে কম্বলে ঘুমাতে গেল। সে জানে ঘুম আসবে না, তারপরেও সময়টা তো পার করতে হবে। যমুনার কথা চিন্তা করলে সময়টা সুন্দর পার হয়ে যাবে। চিন্তা করার কত কিছু আছে, কত ঘটনা। একবার সে যমুনাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে। হঠাৎ শুনে রাগ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কি কারণে রাগ করেছে তা জানা যাচ্ছে না। দুপুরেও সে কিছু খেলো না, রাতেও না। যমুনার মা শুরু করলেন কান্না। এতদিন পরে মেয়ে এসেছে, খাওয়া দাওয়ার কত আয়োজন, অথচ মেয়ে উপোস। তিনি বারবার বলছেন, মারে, আমি একটা ভুল করে ফেলেছি। মানুষ কি ভুল করে না? তামাশা করে একটা কথা বললাম, মাফ করে দে মা। যমুনা ঘাড় শক্ত করে বলে, মাফ করবো না, কাল সকালেই আমি চলে যাব। লোকজনের অনুরোধ, চোখের পানি, কিছুই কাজ করলো না। রাগের ঘটনা করিম জেনেছে অনেকদিন পরে। তার শাশুড়ি নাকি বলেছিলেন যমুনার জামাইটা বোকা কিসিমের। এটা রাগ করবার বিষয়? সে যে বোকা এটা তো সত্যি। শাশুড়ি আম্মা একটা সত্যি কথা বলেছিলেন, এই নিয়ে কোনো মেয়ে এত রাগ করে? করিম ভেবেছিল তার ঘুম আসবে না। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। গভীর গাঢ় ঘুম। ঘুম ভাঙল জেলখানার মাওলানা সাহেব যখন ডেকে তুললেন তাকে। তাকে গোসল দেওয়া হবে, তওবা পড়ানো হবে। মাওলানা সাহেব জেলখানায় পরিষ্কার পাজামা আর ফতুয়া নিয়ে এসেছেন। এই কাপড় পরেই তার যাত্রা। করিম বলল, মাওলানা সাহেব, একটা প্রশ্ন ছিল। বলেন, কি প্রশ্ন? বেহেশতে কি শিং মাছের ঝোল পাওয়া যাবে? মাওলানা প্রশ্ন শুনে বিস্মিত হলেন না। ফাঁসির আসামি তওবা পড়ানোর আগে অনেক উদ্ভট কথা বলে। মাওলানা বললেন, বেহেশতে মানুষ যে খানাই খেতে চাইবে তাই দেওয়া হবে। সেই খানার স্বাদ হবে পৃথিবীর খানার স্বাদের চেয়েও 1000 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। করিম বলল, সুবহানাল্লাহ। করিমকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দুজন পুলিশ দুদিক থেকে তাকে ধরে রেখেছে। তার হাত পেছন দিকে বাঁধা। তার কোনো প্রয়োজন ছিল না। করিম কোনো হইচই করছে না। অনেকেই করে, ছুটে পালিয়ে যেতে চায়। নীলা সাহেব তার সঙ্গে সঙ্গে হাঁটছেন। করিম তার দিকে তাকিয়ে থেকে বলল, স্যার, যে আমার ফাঁসি দিবে তার নামটা কি বলবেন? কি হবে নাম জেনে? কৌতূহল, আর কিছু না। তার নাম রমজান, রমজান মিয়া। না,
নামটা বলার জন্যে স্যার শুক্রিয়া। করিমের মনে পড়ল তার ফ্ল্যাট বাড়ির দারোয়ানের নামও রমজান মিয়া। অতি বিনয়ী, বিশাল শরীর, সেই তুলনায় মাথাটা ছোট। কথা বলতো মাটির দিকে তাকিয়ে, হাতের পিঁড়ি অদ্ভুত কায়দায় লুকিয়ে ফেলত। সবার সঙ্গে দু একটা কথা সে বলতোই। স্যার ভালো আছেন? কি বাজার করেছেন? ইলিশ মাছ? দাম কত নিল? মাছ আর খাওয়া যাবে না, খানা খাদ্য দেশ তাইকা উইঠা যাবে, মাটি খাইয়া থাকতে হবে। করিম ভেবে পেল না, এত মানুষ থাকতে মৃত্যুর আগে রমজান মিয়ার কথা তার মনে পড়ছে কেন? কাঠের পাটাতনে করিমকে দাঁড় করানো হয়েছে। মচমচ শব্দ হচ্ছে। শব্দটা অদ্ভুত লাগছে। কেন অদ্ভুত লাগছে এটাও সে বুঝতে পারছে না। করিমের মাথায় কালো টুপি পরিয়ে দেবার সঙ্গে সঙ্গে সে যমুনার রহস্য ভেদ করল। দারোয়ান রমজান মিয়া সবসময় তার সঙ্গে অনেক কথা বলে, কিন্তু যমুনার মৃত্যুর দিন সে পাগলের মতো ছুটে বের হচ্ছে। রমজান মিয়া গেট খুলে দিল, একটা কথাও বলল না। যমুনা বলছিল, এই শোনো, ফুলিকে আমি রাখবো না, বিদায় করে দেব। ও প্রায় দারোয়ানটার সঙ্গে গল্প করতে চায়। করিম বলেছিল, থাক না, রমজান মিয়াই তো দেশের বাড়ি থেকে মেয়েটাকে এনে দিয়েছে, তারা আপনার লোক। ফুলি দারোয়ানের কাছ থেকে যখন ফিরে আসতো তখন তার গায়ে থাকতো বিড়ির গন্ধ। করিম যমুনার গায়ের উপর থেকে যখন চাদর সরিয়েছিল তখনও কড়া বিড়ির গন্ধ পেয়েছিল। রমজানের হাতে বিড়ির গন্ধ লেগেছিল যমুনার গায়ে। কত সহজ সমাধান, কত সহজ সমাধান। করিম বিড়ির গন্ধটা আবার পাচ্ছে। সে প্রাণপণ চেষ্টা করছে যমুনার চুলের মিষ্টি গন্ধটা মনে করতে। মৃত্যুর সময় যমুনার চুলের মায়াবী গন্ধটা একবার যদি মনে পড়ত। বিড়ির উৎকট গন্ধ সব এলোমেলো করে দিচ্ছে। জেলা সাহেব হাতের ইশারায় ফাঁসি কার্যকর করবার সিগন্যাল দিলেন। শেষ হলো আজকের গল্প, শ্রী হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প গন্ধ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।